দেখছো? এই যে গ্লোরিয়াস মানে গৌরব উজ্জ্বল, গ্লোরিয়াস শব্দের অর্থ হচ্ছে তোমার গৌরব উজ্জ্বল, হ্যাঁ, গৌরব উজ্জ্বল, গৌরব উজ্জ্বল যাকে আমরা বলি। আর পাস্ট মানে তো অতীত। একটু বলতে হবে এখানে তাহলে গ্লোরিয়াসটা কি আর পাস্টটা কি, দেখি এটা কে কে বলতে পারো। এখানে গ্লোরিয়াস শব্দটা তাহলে কি হবে আর পাস্ট শব্দটা কি হবে, দেখি একটু কেউ বলতে পারো কিনা, একটু বলো তো, বলো বলো বলো, তাইলে এই দেখ এখানে কিন্তু ঠিক দেখো তো, এই যে আর্টিকেলের পর দুইটা ওয়ার্ড আসছে, দেখো এই একটা, তাহলে বলো কি হবে। থ্যাংক ইউ, তাহলে অবশ্যই এটা হবে তাহলে আমাদের অ্যাডজেক্টিভ আর এটা হবে নাউন। ক্লিয়ার আমরা? ওকে। এবার দেখো ওয়ান্স, একদা, ইট ওয়াজ, এটা ছিল ট্রিবিউটারি। ট্রিবিউটারি শব্দের অর্থ হচ্ছে তোমার উপনদী, হ্যাঁ, উপনদী অব দা মাইটি। মাইটি মানে হচ্ছে ক্ষমতাধর, হ্যাঁ, শক্তিধর বলতে পারো, শক্তিধর বা ক্ষমতাধর বলা হয় আর কি। আচ্ছা, ইট ওয়াজ, এটা ছিল ট্রিবিউটারি, উপনদী অব দা মাইটি গ্যাঙ্গেস, শক্তিশালী গঙ্গা। গ্যাঙ্গেস মানে কি? গঙ্গা, গঙ্গার উপনদী ছিল এটা। এন্ড ফ্লো, এই দেখো ফ্লো শব্দের অর্থ কি? প্রবাহিত হওয়া, তাই না? প্রবাহিত, প্রবাহিত হওয়া। ফ্লো থেকে ফ্লোইড, ফ্লো, ফ্লোইড, ফ্লোইড, প্রবাহিত হয়েছিল কোথায়? এই দেখো ইনটু, মধ্যে, দা বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গল মানে হচ্ছে তোমার বঙ্গোপসাগর, তাই না? বঙ্গোপসাগরে প্রবাহিত হয়েছিল। তথা এই বুড়িগঙ্গা এক সময় তোমার ক্ষমতাধর যে গঙ্গা, এই গঙ্গার একটা উপনদী ছিল। এরপরে এটা বঙ্গোপসাগরে পতিত হয়েছিল। এই দেখো থ্রু, থ্রু মানে কি জানি আমরা? মধ্য দিয়ে, তাই না? এই দেখো থ্রু শব্দের অর্থ কি? মধ্য দিয়ে। দা রিভার ধলেশ্বরী, ধলেশ্বরী নদীর মধ্য দিয়ে এটা প্রবাহিত হয়েছিল। গ্রাজুয়ালি, আমরা জানি গ্রাজুয়ালি শব্দের অর্থ হচ্ছে পর্যায়ক্রমে। বলতো গ্রাজুয়ালি শব্দের অর্থ কি? পর্যায়ক্রমে, আস্তে আস্তে, ধীরে ধীরে। দেখো ইট লস্ট, এটা হারিয়ে ফেললো। ইটস লিংক, লিংক মানে কি? সংযোগ, ইয়ার সংযোগ হারিয়ে ফেললো। উইথ দ্য গ্যাঙ্গেস, এই দেখো গঙ্গার সাথে, গঙ্গার সাথে তার যে একটা কানেক্ট ছিল, লিংক ছিল, এটা হারিয়ে ফেললো। এন্ড গড, পেয়ে গেল দ্য নেম বুড়ি গঙ্গা। হ্যাঁ, বুঝছো তাহলে? নাম পেয়ে গেল বুড়ি গঙ্গা। বুড়ি, বুড়ি মানে তো বুঝো এই কুজো, এটা বুড়ি গঙ্গা। ওকে। আচ্ছা দেখো দা মুঘলস মানে কি? মুঘলেরা। দেখো মার্ভেলড, মার্ভেলড মানে তারা আশ্চর্য হলো, বিস্মিত হলো, তারা খুব আগ্রহ, খুবই প্রকাশ ইয়া করলো আর কি, হ্যাঁ। আচ্ছা মার্ভেলড। দেখো এট দা টাইট লেভেল, এই দেখো টাইট লেভেল, টাইট, সরি টাইড, টাইড লেভেল মানে হচ্ছে জোয়ারের যে স্তর, হ্যাঁ, টাইড লেভেল অব দা বুড়িগঙ্গা প্রতিষ্ঠা করলো দেয়ার ক্যাপিটাল। ক্যাপিটাল মানে কি? রাজধানী, তাই না? জাহাঙ্গীরনগর, তাদের রাজধানী জাহাঙ্গীরনগর প্রতিষ্ঠা করলো। অন ইটস মানে কি? ইহার, এই দেখেন ব্যাংক, ব্যাংক মানে কেন? সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, তীর, এই দেখেন ব্যাংক। ইন 1610, 1610 সালে তারা তাদের রাজধানী জাহাঙ্গীরনগর এই নদীর তীরে কি করলো? হুম, প্রতিষ্ঠা, প্রতিষ্ঠা করলো। ওকে ভাইয়া, আশা করি আমরা ধরতে পেরেছি, বুঝতে পেরেছি। অল ওভার এটা আমি ভেঙে ভেঙে ক্লিয়ার করলাম। এখন পুরো প্যাসেজটাকে একসাথে করে একটু বলে দেই, মনোযোগ দিয়ে একটু খেয়াল করো ভাইয়া, হ্যাঁ। আচ্ছা দেখো, ওয়ান অফ দ্য সোর্সেস অফ ওয়াটার, পানির অন্যতম উৎস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, ইজ দ্য রিভার, হচ্ছে সেটা নদী। রিভার্স আর এভরিহোয়ার, নদী সব জায়গায়, সর্বত্র। ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে, লিটারেচার, সাহিত্যে, ইকোনমি, অর্থনীতিতে, কালচার, সংস্কৃতিতে। বাট আর দ্য রিভার্স ইন গুড শেপ, কিন্তু নদী কি ভালো আকৃতিতে আছে বা ভালো অবস্থানে কি আসলে আছে? আনফরচুনেটলি, দুর্ভাগ্যক্রমে, দে আর নট, তারা হয় না, তথা তারা ভালো অবস্থানে নাই। আ ফিউ আর অলরেডি ডেড, ইতোমধ্যে কয়েকটা মারা গিয়েছে। এন্ড সেভারেল আর গোয়িং, কয়েকটি যাচ্ছে। থ্রু দ্য প্যাংস অফ ডেথ, মুমূর্ষু অবস্থার মধ্য দিয়ে।
দ্য রিভার বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল অফ আ ডাইং রিভার। এই ধরনের মুমূর্ষু নদীর একটা উদাহরণ হচ্ছে বুড়িগঙ্গা। আর রিপোর্ট পাবলিশড, একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছিল ইন দ্য ডেইলি সান, ডেইলি সানে ডেসক্রাইবস, যেটা বর্ণনা করেছিল হোয়াট ওয়াজ হ্যাপেন, হোয়াট হ্যাজ হ্যাপেন, যা ঘটেছিল টু দ্য রিভার বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা নদীর সাথে যা ঘটেছিল, এন্ড হোয়াই, এবং কেন ঘটেছিল। ইটস ওয়াটার ইজ পলিউটেড, ইহার পানি হয় দূষিত, এন্ড আ পারপেচুয়াল স্টেন্স, একটা অবিরাম দুর্গন্ধ, ফিলস, পরিপূর্ণ করে ফেলেছে দ্য ইয়ার অ্যারাউন্ড ইট, ইহার চারিদিকের বাতাসকে। বাট দ্যাট ইজ নট হোয়াট ইট ওয়াজ লাইক বিফোর, কিন্তু ওইটা যেটা আগে ছিল না, তথা বুড়িগঙ্গার অবস্থা আগে এমনটা ছিল না। দ্য রিপোর্ট সেস, প্রতিবেদন বলে বা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দ্যাট যে দ্য রিভার হ্যাড আ গ্লোরিয়াস পাস্ট, নদীর একটা গৌরবোজ্জ্বল অতীত ছিল। ওয়ান্স, একদা ইট ওয়াজ আ ট্রিবিউটারি, এটা ছিল উপনদী অফ দ্য মাইটি গ্যাঙ্গেস, ক্ষমতাধর বা শক্তিশালী গঙ্গার, এন্ড ফলোয়েড, এটা প্রবাহিত হয়েছিল ইনটু দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরে, থ্রু দ্য রিভার ধলেশ্বরী, ধলেশ্বরী নদীর মধ্য দিয়ে। গ্রাজুয়ালি, পর্যায়ক্রমে, ইট লস্ট ইটস লিঙ্ক, এটা ইহার যে সংযোগ এটা হারিয়ে ফেলে উইথ দ্য গ্যাঙ্গেস, গঙ্গার সাথে, এন্ড গট দ্য নেম বুড়িগঙ্গা, এবং সে নাম পেয়ে যায় বুড়িগঙ্গা। দেখো, দ্য মুঘলস, মুঘলরা, মার্ভেলড, তারা আশ্চর্য হয়েছিল বা খুবই মুগ্ধ হয়েছিল, বিমোহিত হয়েছিল at the tide level of the বুড়িগঙ্গা, বুড়িগঙ্গার জোয়ারের স্তরকে তারা দেখে, and founded, তারা প্রতিষ্ঠা করেছিল দেয়ার ক্যাপিটাল জাহাঙ্গীরনগর, তাদের রাজধানী জাহাঙ্গীরনগর, on its banks, ইহার তীরে, in 1610, 1610 সালে। আমাকে একটু বলো তো ভাইয়া, এই যে প্যাসেজের যে অংশটুকু আমরা পড়লাম, আমরা অর্থ এবং টুকিটাকি যে গ্রামারটুকু তোমাদের আসার কথা, সবকিছুকে আমরা ক্লিয়ার হয়েছি, বা কার কি অবস্থান একটু আমাকে বলো। যদি এটা ক্লিয়ার হও, এরপরে হচ্ছে এখান থেকে আসা এমসিকিউ এবং প্রশ্ন, এগুলি আমি তোমাদের এখন সলভ করে দিবে। একটু আমাকে বলো প্যাসেজটা বুঝতে পেরেছো কিনা, বলো একটু বলো তো ভাইয়া। আর এভাবে করেই আমি তোমাদেরকে একদম যে 15টা প্যাসেজ সিলেক্ট করেছি, 15টা প্যাসেজই এভাবে করে ধরে ধরে পড়াই দিব, এবং এই যে শুরু হইলো এখন এরকম চলতেই থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, একটু আমাকে বলো, একটু আমাকে বলো তো ভাইয়া, তোমরা কি বুঝতে পেরেছো? মাশাআল্লাহ। রাকিব হোসেন লিখেছো ক্লিয়ার, হ্যাঁ ইয়েস। আচ্ছা, জেরিন শোভা লিখেছো ওকে। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি মিনহা ইসলাম মিম ক্লিয়ার স্যার, সাব্বির হোসেন ক্লিয়ার, প্রজাপতি প্রমা অল ক্লিয়ার স্যার, শিফা লিখেছো ক্লিয়ার ওকে। তারপর হচ্ছে আফরা জাহান লিখেছো ক্লিয়ার, এমএসটি মানসা আক্তার নূপুর, জি স্যার ক্লিয়ার, শালিশা হুম মুনাজে, কোনো প্রবলেম নেই ওকে, মাশাআল্লাহ বুঝতে পেরেছি। ঐশী ইসলাম জি থ্যাংক ইউ। আচ্ছা, শাহেরা শেখ লিখেছো আলহামদুলিল্লাহ সব বুঝতে পেরেছি। খাদিজাতুল কুবরা আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার, রাবিয়া আক্তার ক্লিয়ার ওকে 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 ভাইয়া মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আশা করি বুঝতে পেরেছেন। তা শুধু কি আর্টিকেলের পর নাউন অ্যাডজেক্টিভ বুঝবো নাকি অন্যগুলার ক্ষেত্রেও? সাধারণত আর্টিকেলের পর, সাধারণ আমি যে রুলটা বলেছি এটা সাধারণত আর্টিকেলের, ঠিক আছে ওকে ওকে ভাইয়া ওকে আলহামদুলিল্লাহ, হ্যাঁ মোটামুটি তাহলে ক্লিয়ার হয়েছে। চলো তাহলে এই অংশটুকু থেকে আমাদের যে ইয়াটা আসছে, কারণ আজকে আমার বোর্ডটা খুব ঝামেলা করতেছে বুঝছো, আমি নর্মালি হচ্ছে ইয়াতে পড়াই না, মানে এই যে পিডিএফ যেরকম করে পড়াচ্ছি এরকম করে পড়াই না। আমার ইয়েটা হচ্ছে আমি ওই যে নোট ট্রিটা ওপেন করে, মানে এখানে এই দেখো আমার সবকিছু চলে গেল না, এই যে চলে যাওয়ার মানে এটা তো সব চলে গেছে আমার লেখা, এই যে ভেঙে চুরে যা করছিলাম সবগুলোতে চলে গেছে, কিন্তু আজকে সন্ধ্যার পর থেকে বোর্ডে একটু ঝামেলা করতেছে। তা না হলে পরে মানে একদম আমি এই পুরা লিখিত স্লাইডটা তোমরা পেইড বেসে পেয়ে যাবা। এই যে একটা এমনি তো তুমি একটা মানে ডক্স মানে তোমার হচ্ছে এমনি একটা পিডিএফ পাবা, মানে দুই ধরনের পিডিএফ আমি সাধারণত দেই। একটা হচ্ছে সরাসরি একটা পিডিএফ, মানে তোমার এই স্লাইডের পিডিএফ না, মানে হচ্ছে এমনি পিডিএফ কি বলবো যা তোমরা প্রিন্ট করতে পারবা, এরকম একটা পিডিএফ দেই আর কি। আর একটা হচ্ছে তোমার এই যে আমি ক্লাসে ধরে ধরে লিখলাম না, যে টুকিটাকি রুলস লিখছি, অর্থ লিখছি, এই লিখিত পিডিএফটা আমি দেই। হ্যাঁ, এটা হচ্ছে নোট ট্রিটা ওপেন করে আর কি এটা দেই, কিন্তু এটা আজকে একটু ঝামেলা করতেছে, সমস্যা নেই, কালকে ক্লাস থেকে আবার এটা সব পেয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, চলো এই প্যাসেজ থেকে দেখো, এই যে আমি বঙ্গানুবাদটাও তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি যাতে তুমি পরবর্তীতে বাংলাটা দেখে নিতে পারো, ওই পিডিএফ এর মধ্যেও আছে আবার এখানেও আছে। উফ, ঝামেলা করলাম, আমার এগুলো আমি সহ্য করতে পারি, আমার মেজাজ গরম হয়ে যায়। বোর্ড কাজ করবে সুন্দর আছে, কেন যে এরকম করতেছে আল্লাহই ভালো জানে।
ওকে, আসো দেখো এই প্যাসেজ থেকে যে প্রশ্নগুলি করা হয়েছে আমরা একটু দেখি। ওকে, কি প্রশ্ন করা হয়েছে? দ্য ওয়ার্ড পারপেচুয়াল, এই দেখো ভাইয়া পারপেচুয়াল মেনশনড, মেনশন মানে কি উল্লেখ করা, তাই না? এই দেখো মেনশন শব্দের অর্থ হচ্ছে উল্লেখ করা। দেখো তো ইন দ্য প্যাসেজ মিন্স, তথা প্যাসেজের মধ্যে এই যে পারপেচুয়াল যে শব্দটি উল্লেখ করা হয়েছিল এই শব্দটির অর্থ কি? দেখো তো পারপেচুয়াল টেন্স পাইছেন একটা, দেখো তোমার কাছে বই থাকলে তুমি দেখো যে পিডিএফ থেকে থাকে কি পেয়েছেন, অবিরাম, তাই না ভাইয়া? এই দেখো অবিরাম বলতে পারো হচ্ছে, আবার তুমি আরেকটা পেয়েছো তোমার হচ্ছে কি চিরস্থায়ী, তুমি পেয়েছো চিরস্থায়ী, তারপরে আরেকটা কি অর্থ লিখছিলাম আমরা, চলমান লিখেছিলাম, তাই না ভাইয়া? এই দেখো এই অর্থগুলা কিন্তু আমরা ওখানে লিখে, তার মানে এটা কি দেখো মিন্স অর্থ, অর্থ মানে হচ্ছে তোমার সিনোনিম, বুঝছো? অর্থ মানে হচ্ছে তোমার সিনোনিম, তথা এই যে প্যাসেজের মধ্যে আমরা পারপেচুয়াল যে শব্দটি পাইলাম এই শব্দটির অর্থ কি, তথা এই শব্দটির সিনোনিমটা কি, এটা তোমার কাছ থেকে জানতে চাচ্ছি। ওকে, সো আমরা একটু অর্থটা দেখি কি কি আসছে। এই দেখো টেম্পোরারি, আমরা জানি টেম্পোরারি শব্দের অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী, খেয়াল করিও, হ্যাঁ ক্ষণস্থায়ী। ওকে, এবার দেখো অকেশনাল, ওই যে তোমরা ইয়ার টেন্সের মধ্যে পড়ছো না অকেশনালি, জেনারেলি, কেন অকেশনাল মানে কি, মানে মাঝে মাঝে, অকেশনাল হ্যাঁ মাঝে মাঝে, মাঝে মাঝে। ওকে, আচ্ছা এরপরে দেখো কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে কি ভাইয়া চলমান, এটা তো আমরা বুঝি, বা বলতে পারো হচ্ছে তোমার অবিরত, তাই না? ওকে, দেখো সিজনাল, সিজনাল মানে বলতে পারো হচ্ছে মাঝে মাঝে, তাই না? ওই যে আমরা কিছু কিছু বলি এটা তো সিজনাল ফল, তার মানে কি এটা মাঝে মাঝে হয়ে থাকে, তাই না? সো বলো তো তাহলে অর্থটা কোনটা হতে পারে? মাশাআল্লাহ, এইটা গুড। তাহলে আমরা অ্যানসার নিয়ে নিচ্ছি 3 নাম্বারটা। বাহ, তোমরা তো খুব সুন্দর অ্যানসার করে দিয়েছো। হ্যাঁ, আসিফ বিন দেলওয়ার অ্যানসার করে দিয়েছে, মাশাআল্লাহ জেরিন সুবা অ্যানসার করে দিয়েছে, জান্নাত আদর অ্যানসার করে দিয়েছে, আদিবা রহমান পুষ্প অ্যানসার করে দিয়েছে, জান্নাতি জান্নাত অ্যানসার করে দিয়েছে, মাশাআল্লাহ। জি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা এই প্রশ্নটি ক্লিয়ার হয়েছি। আমি এভাবে করে প্রতিটা প্যাসেজের একদম প্রত্যেকটা পার্ট থেকে, হ্যাঁ একদম পুরাটা থেকে যতগুলি এমসিকিউ হওয়ার মতো, পরীক্ষায় আসার মতো এবং টেস্ট পেপারে আসছে, বিভিন্ন কলেজে প্রশ্ন করেছে না, ধরো এই আমি যেমন বললাম না 100-র উপরে কলেজ আমি বিশ্লেষণ করেছি, 100-র উপরে কলেজ, হ্যাঁ তো ওই বিশ্লেষণ করতে গিয়ে এই প্যাসেজ থেকে এক এক কলেজ এক এক রকমের এমসিকিউ করেছে, এক এক রকমের প্রশ্ন করেছে, তা আমিও টেস্ট পেপারে যত ধরনের প্রশ্ন আসছে সবগুলা প্রশ্ন এর মধ্যে নিয়ে আসছি আমি, বা আমিও নিজে থেকে আরো বেশ কিছু বানিয়ে অল ওভার যে এই এমসিকিউ গুলা সলভ করলে এর বাইরে আর হবে না, আর হওয়ার মতো প্রশ্ন নাই। আমি তোমাকে কি ভাইয়া আপনি কি গ্যারান্টি দিয়েছি যেটা সলভ করলে তুমি সব কমন পাবা? হ্যাঁ, প্রশ্ন তো আমিও করব না, আমার বাপও করবে না, আমার দাদাও করবে না, তারপর আমি এত গ্যারান্টি কেন কিভাবে দিতে পারছি? তার মানে আমি এমন অ্যানালাইসিস করেছি যে এর বাইরে কোশ্চেন হতে পারে না, এর বাইরে এভাবে করে পড়লে কোশ্চেন এর বাইরে হওয়া সম্ভব না, এই জন্যই তোমাকে এত সিউরিটি দিয়ে বলেছি, বুঝছো? ওকে, সুতরাং পড়াশোনা করো, একটু পারবা ইনশাআল্লাহ ভাইয়া, ঠিক আছে? ফাঁকি ঝুঁকি দিবা না, পড়ো। দেখো আরেকটা কথা মনে রাখবা, তোমার হচ্ছে সফলতার কোনো শর্টকাট ওয়ে হয় না। দেখো তোমরা 2টা মাস আলহামদুলিল্লাহ পড়াবো, এই 2টা মাস যদি লেগে থেকে পড়তে পারো ইনশাআল্লাহ A+ তুমি পাবা। তবে লেগে থাকতে হবে, কষ্ট করতে হবে, 100 পড়াশোনা করতে হবে, হ্যাঁ তাহলেই তুমি পাবা। আমি এই মুহূর্তে কোনো অযথা অপ্রয়োজনীয় গুরুত্ব কম গুরুত্বহীন এই বিষয়গুলি পড়াবো না, একদম মোট পরীক্ষা আসার মতো যেগুলো, তাহলে মাত্র 15টা প্যাসেজ, তোমার পুরো বই থেকে 15টা প্যাসেজ সিলেক্ট করেছে, বুঝে দিলে তুমি, হ্যাঁ এইভাবে করে সিলেক্ট করে যাতে তুমি কমন পাও ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এইগুলা কমপ্লিট করতে হবে। দেখো এই দেখো হোয়েন, আমরা জানি হোয়েন শব্দটা থেকে কখন, তাই না? এই দেখো কখন, হোয়েন ওয়াজ দ্য সিটি অফ জাহাঙ্গীরনগর এস্টাবলিশড, যখন কখন জাহাঙ্গীরনগর এটা প্রতিষ্ঠা করা হয়েছিল। দেখো তোমাদেরকে শুরুতে বলেছিলাম যে একটা প্যাসেজ থেকে বলো তো কত ক্যাটাগরির প্রশ্ন হয়, আমাকে একটু বলো। আমার প্ল্যানগুলোর শিক্ষার্থী তোমরা একটু আমাকে বলো যে তোমরা হচ্ছে আচ্ছা একটু বলো, একটু বলো যে ভাইয়া ওকে 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 কত ক্যাটাগরির প্রশ্ন বলেছিলাম? 3 ক্যাটাগরির প্রশ্ন বলেছিলাম, তাই না? তার মধ্যে দেখো প্রথমটা কি সিনোনিম অ্যান্টোনিম থেকে আসলো, আর দেখো এই দেখো এটা হচ্ছে আমাদের ইনফরমেশন বেসড কোশ্চেন, হ্যাঁ তথ্য নির্ভর। আমরা লাস্টের লাইনে পাইলাম যে ওনারা ওনাদের ক্যাপিটাল জাহাঙ্গীরনগর এই বুড়িগঙ্গার তীরে প্রতিষ্ঠা করেছে এবং সেটা হচ্ছে 1610 সালে, তাহলে এটা একটা ইনফরমেশন বেসড কোশ্চেন। তাহলে কোথায়? এই দেখো এই যে 1610। ওকে, আশা করি তোমরা এটা ধরতে পেরেছো, বুঝতে সহজ কোশ্চেন। ইনফরমেশন সবসময় দোয়া করে যে ইনফরমেশন বেসড কোশ্চেন যেন তোমাদের হয়, কারণ ইনফরমেশন বেসড কোশ্চেনগুলো সহজ হয়, ইজিলি পারা যায়, প্যাসেজের মধ্যেই থাকে। এবার দেখো দ্য ক্লোজেস্ট, এই দেখো ক্লোজেস্ট মানে কি সবচেয়ে কাছে, তাই না? ক্লোজার ক্লোজেস্ট মানে কি সবচাইতে
সবচাইতে কাছের, যাকে আমরা বলি সবচাইতে কাছের সিনোনিম অফ দ্য ওয়ার্ড, এই দেখো মার্ভেলড, মার্ভেল তথা মার্ভেল শব্দের একদম খুব কাছের সিনোনিম কোনটা, এক কথা সিনোনিম কোনটা। এই ক্লোজেস্ট সিনোনিম দিয়ে তোমার আর একটু আতঙ্ক ধরাই দিয়েছি, হ্যাঁ যে কি রে আমি তো পড়ছিলাম সিনোনিম, কিন্তু ক্লোজেস্ট সিনোনিমটা কি রে দোস্ত, কোনোদিন তো ক্লোজেস্ট সিনোনিম তো বলা হয়নি, দেখছো মানে এটাও বেশ লাগে। আমি এই এই তোমার হচ্ছে এই মানে টেস্ট পেপারে অ্যানালাইসিস করতে গিয়ে এই সমস্ত বেশ কিছু এরকম ওয়ার্ড পেয়েছি। আচ্ছা এখানে তো দিতেই পারতো দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড মার্ভেলড, তথা মার্ভেল শব্দের সিনোনিমটা কি? তুমি তো সারা জীবন এটা এটা শুনে 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 অভ্যস্ত। ক্লোজেস্ট সিনোনিম, হ্যাঁ এটা কি রে, তাহলে মনে হয় এটা অ্যান্টোনিম, হ্যাঁ তাহলে মনে হয় এটা অ্যান্টোনিম। এমনও ভাবনাকারী অনেক স্টুডেন্ট থাকতে পারে, এজন্যই এই ক্যাটাগরি ওয়ার্ড ইউজ করেছে। বুঝতে পেরেছো? এক কথায় তুমি যেভাবেই হয় মানে বোর্ড পরীক্ষার প্রশ্ন যতভাবে হতে পারে আমি ততভাবে এটা ইনক্লুড করি। ভাই 13টা বছর তো আপনি পড়াই না, কোন বছর কোন ক্যাটাগরিতে কোন স্যার কেমনে কি উল্টা পাল্টা এই সেই দিতে পারে, মাথার মধ্যে তো সব ছেঁকা খায়া 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 মাথার মধ্যে ঢুকানো আছে, তাই না? এই জন্য এগুলা মাথায় আসে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। দেখো মার্ভেল মানে আমরা কি পড়েছি, মুগ্ধ হওয়া, হ্যাঁ প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাওয়া, ভালো লাগছে এটা আমাদের, আমি তো মার্ভেলাস, এটা ইট ওয়াজ আ মার্ভেলাস, হ্যাঁ মানে আসছে এরকম, তাই না? আমরা পেয়েছিলাম কি মুগ্ধ হওয়া, বিস্মিত হওয়া, এরকম কিছু। আচ্ছা দেখো তো ইগনোর, ভাইয়া ইগনোর মানে কি, অনীহা করা, তাই না? তাহলে ইগনোর শব্দের অর্থ তোমার কি অনীহা করা। ভাই তুমি আর একটা জিনিস দেখো, এই যে তোমরা অনেকে ক্লোজেস্ট সিনোনিম মানে তাহলে মানে এটা মানে অ্যান্টোনিম, হ্যাঁ তাহলে আচ্ছা মার্বেল তো কাছে টেনে ভালো কিছু এটা, তাহলে এটার অ্যান্টোনিম ইগনোর, তাহলে অ্যান্সারটা ইগনোর হবে, হ্যাঁ এরকম অনেকে ভাবতে পারো, খবর তো এটা ভাইবে না উল্টা পাল্টা, ঠিক আছে? ওকে দেখো এরপরে অ্যাডমায়ার, ইডমায়ার মানে কি ভাইয়া, অ্যাডমায়ার শব্দের অর্থ কি প্রশংসা, প্রশংসা করা, তাই না? ওকে এবার দেখো ডিসলাইক মানে তোমরা জানি অপছন্দ করা, অপছন্দ করা, তাই না ভাইয়া? দেখো রিফিউজ মানে হচ্ছে অস্বীকার করা, অস্বীকার, অস্বীকার করা। এখন তোমরাই বলো তাহলে কোনটা অ্যান্সার হবে? তোমরা কি অ্যান্সার দিয়েছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওকে থ্যাংক ইউ সো মাচ। রবিন হোসেন দিয়েছো, হ্যাঁ ওকে। তারপরে কি তোমার শাহিজিৎ হোসাইন সিজান, মাশাআল্লাহ, এই তো ওকে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া। ওকে 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 তাহলে অ্যান্সার নিচ্ছে হচ্ছে আমরা অ্যাডমায়ার। ওকে মাশাআল্লাহ, চলেন এরপর চলে যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেন দেখি কি আসছে। দেখো কি আসছে, দ্য ফ্রেজ, এই দেখো ফ্রেজ মানে কি শব্দগুচ্ছ, এই যে বলেছিলাম এই দেখো প্যাংস অফ ডেথ, দেখছো এই যে প্যাংস অফ ডেথ, প্যাংস অফ ডেথ মানে কি রেখেছিলাম, মুমূর্ষু অবস্থা, মনে আছে না? প্যাংস অফ ডেথ শব্দের অর্থ হচ্ছে তোমার মুমূর্ষু, কি আর এটা দীর্ঘকার, মুমূর্ষু অবস্থা, তাই না ভাইয়া? এই দেখো মুমূর্ষু অবস্থা ইজ ইউজ টু ডিসক্রাইব, বর্ণনা করার জন্য, কি বর্ণনা করার জন্য এটা? মুমূর্ষু অবস্থা কি ভালো জিনিস, হ্যাঁ হ্যাপিনেস, হ্যাপিনেস মানে কি সুখ, তাহলে এটা কি সুখ বর্ণনা করার জন্য আসে। সাফারিং মানে কি রে ভাইয়া, অশান্তি, এটা কি অশান্তি বর্ণনা করার জন্য আসে। এখানে দেখো জয়ফুলনেস মানে কি আনন্দ, হ্যাঁ আনন্দ বোঝানোর জন্য আসে। নাকি এক্সাইটমেন্ট, এক্সাইটমেন্ট মানে কি এটা উত্তেজনাকর অবস্থা, হ্যাঁ উত্তেজনাকর অবস্থা, তাহলে এটার জন্য কোনটার জন্য আসে বলো, তোমরাই বলো কোনটার জন্য আসে। হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এই তো থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ। আশা করছি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, হ্যাঁ তাহলে কি হবে সাফারিং, তাই না? এই তার মানে হচ্ছে প্যাংস মুমূর্ষু অবস্থা, এটা তো আর মানে সুখের জন্য আসে না, আনন্দের জন্য আসে না, উত্তেজনাকর অবস্থা কিসের জন্য আসে, অশান্তি, তার মানে সাফারিং, তাহলে অর্থ নিচ্ছে আমরা সাফারিং। আশা করি ধরতে পেরেছ। আচ্ছা এরপর আসেন, দেখেন কি আসছে, বুড়িগঙ্গা ওয়াজ অরিজিনালি, হ্যাঁ অরিজিনাল আসলেই আ ট্রিবিউটারি অফ হুইচ রিভার, কোন নদীর উপনদী ছিল। ট্রিবিউটারি কি লিখেছিলাম বলো, উপনদী, তথা বুড়িগঙ্গা কোন নদীর উপনদী ছিল, মনে আছে তোমাদের? বলো তো কি, গ্যাঙ্গেস, তাই না? তাহলে কি মেঘনা? নো মেঘনা, নাকি যমুনা? নো পদ্মা, নো কোনটা? এই দেখেন গ্যাঙ্গেস তথা গঙ্গার। এটাও দেখো তোমার ইনফরমেশন বেস একটা কোশ্চেন কিন্তু করেছে, ইজি কোশ্চেন, আমরা এটা পারবো। আচ্ছা এরপরে দেখো কি আসছে, দ্য ওয়ার্ড স্টেন্স, এই দেখো স্টেন্স, ওই যে পারপেচুয়াল স্টেন্স আমরা পড়েছিলাম, হ্যাঁ দেখো স্টেন্স ইন দ্য টেক্সট অ্যাক্টস অ্যাজ আ, এই দেখো অ্যাক্টস, অ্যাক্টস মানে তো কাজ করে, হ্যাঁ তাহলে স্টেন্স শব্দটা মানে কোন জিনিসের কাজ করেছিল, দেখো তোমাদের ক্ষেত্রে আ পারপেচুয়াল স্টেন্স ফিলস, হ্যাঁ দ্য ইয়ার অ্যারাউন্ড ইট, ইহার চতুর্দিকের বাতাসকে একদম অবিরাম দুর্গন্ধে একদম ভরে ফেলেছে। দেখো এখানে যেখানে শিখিয়েছিলাম যে দুইটা ওয়ার্ড, তাহলে আর্টিকেলের পর দুইটা ওয়ার্ড ছিল,
আগে ছিল পারপেচুয়াল, পরে ছিল টেন্স। তাহলে বলো পারপেচুয়ালটা কি অ্যাডজেক্টিভ আর টেন্সটা কি নাউন। গুড। তাহলে অ্যানসার কি ভার্ব নিব? নো অ্যাডজেক্টিভ। নো অ্যানসার কোনটা নিব? এই দেখেন নাউন। দেখছেন, এটাই দেখো হালকা গ্রামার বেস একটা কোশ্চেন কিন্তু করে বসেছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তো আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমার প্রাণপ্রিয় সকলেই ধরতে পারছো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এটাও ক্লিয়ার হয়েছে। তোমরা কি আচ্ছা একজন মইনুল ইসলাম, তুমি ভার্ব দিলা কেন ভাইয়া? তোমাকে তো শিখিয়ে আসলাম, তোমাদেরকে তো শিখিয়ে আসলাম, এখন তো ভার্ব বলাটা ঠিক হলো না তোমার ভাইয়া। ভার্ব তোমার হচ্ছে পারপেচুয়াল টেন্স। হ্যাঁ, অবশ্যই এটা কি হবে তাহলে? অ্যাডজেক্টিভ হবে, তাই না ভাইয়া? ওকে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসেন, আচ্ছা এরপর চলি আমরা পরবর্তী কোশ্চেন দেখি কি আসছে। এই দেখো কি আসছে, হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ বুড়িগঙ্গাস ওয়াটার নাও। এই দেখো কন্ডিশন মানে কি, এখানে শর্ত বলবো না, এখানে অর্থ হচ্ছে তোমার কি অবস্থা। হ্যাঁ, দেখো হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দ্য বুড়িগঙ্গাস ওয়াটার, বুড়িগঙ্গা নদীর বর্তমান অবস্থাটা কেমন। এটা একদম ফ্রেশ, ক্রিস্টাল মানে কি, মানে ক্রিস্টাল ক্লিয়ার, একদম 100 ক্লিয়ার। হ্যাঁ, বুড়িগঙ্গার পানি 100 ক্লিয়ার, নাকি পলিউটেড দূষিত, নাকি সল্টি মানে কি লবণাক্ত, তাই না? কোনটা হবে? ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে পলিউটেড, যা আমরা তোমার এই প্যাসেজ পড়েই কিন্তু আমরা বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা এরপরে দেখো পরবর্তী ওয়ার্ড কি আসছে। দেখো দ্য ক্লোজেস্ট, এই দেখো ক্লোজেস্ট কি আসছে, এই দেখো অ্যান্টোনিম। হ্যাঁ, কাছের বিপরীত শব্দ, আমি এটাকে সিনোনিম ভাবিও না। অফ দ্য ওয়ার্ড গ্লোরিয়াস, আমরা গ্লোরিয়াস শব্দের অর্থ কি পড়েছিলাম? গৌরব উজ্জ্বল, তাই না? গ্লোরিয়াস পাস্ট, দ্য বুড়িগঙ্গা হ্যাড আ গ্লোরিয়াস পাস, এটা একটা গৌরব উজ্জ্বল অতীত ছিল। এটা কি, এই দেখো ফেমাস মানে কি বিখ্যাত, তাই না? ফেমাস শব্দের অর্থ আমরা জানি বিখ্যাত। স্প্লেন্ডিড মানে কি বিখ্যাত, ভালো, অনেক কিছু এরকমই বোঝায়। দেখো এরপরে শ্যামফুল মানে কি রে? লজ্জাজনক, তাই না? এই দেখো লজ্জাজনক। আর গ্র্যান্ড মানে হচ্ছে তোমার প্রধান বা হচ্ছে তোমার মহান, এরকম বুঝিয়ে থাকে। তাহলে আমরা গ্লোরিয়াস এর অর্থটা তাহলে কি নিব তাহলে বলো তো? তোমরাই বলো, অ্যান্সার বলো। হ্যাঁ, এটা তো পারা উচিত তোমাদের, তাই না? ওকে, সবাই একটু বলবেন কি বলছে? ক্লোজেস্ট অ্যান্টোনিম বলছে ভাইয়া। দেখো তাহলে এটাও ভালো, তাহলে খারাপ কোনটা? এই যে শ্যামফুল। তাহলে আচ্ছা অ্যান্টোনিম হিসেবে অ্যান্সার নিব হচ্ছে আমরা শ্যামফুল, তাই না? লজ্জাজনক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আশা করছি বুঝতে পেরেছো। ওকে জি, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা এটাও ক্লিয়ার হইলাম। দেখো এরপরে আসি আমরা পরবর্তী প্রশ্ন কি করা হয়েছে। হুইচ নিউজপেপার, এ দেখো হুইচ কোন সংবাদপত্র পাবলিশড প্রকাশ করেছিল দ্য রিপোর্ট অন বুড়িগঙ্গার উপরে কোন পত্রিকা নিউজ প্রকাশ করেছিল? মনে আছে তোমাদের? দেওয়ান পত্রিকা, ডেইলি সান, তাই না? ডেইলি দা স্টার, তাই না? কি এটা? ডেইলি সান। এটা ইনফরমেশন বেস কোশ্চেন, উপরে দেখলেই আমরা ইজিলি এটাকে সলভ করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা এরপর আসেন, দেখেন কি আসছে, দা থিম অফ দ্য প্যাসেজ। এই দেখেন থিম অফ দ্য প্যাসেজ, আমরা জানি থিম শব্দের অর্থ কি, তোমার হচ্ছে মূল বিষয়, তাই না? মূল বিষয় অফ দ্য প্যাসেজ মেইনলি রিভলভস, অন্তর্ভুক্ত অ্যারাউন্ড, তথা এই প্যাসেজটার, এই যে প্যাসেজটুকু আমরা আলোচনা করলাম, যদি এই প্যাসেজের আরো বাকি আর একটু অংশ আছে, এই প্যাসেজটা যে আমরা আলোচনা করলাম, এই প্যাসেজের মূল থিমটা, মূল কথা আসলে কোন জিনিসটাকে উদ্দেশ্য করে ছিল একটু বলো তো ভাইয়া? মুঘল আর্ট সম্পর্কে ছিল? নো, কি ছিল? এই দেখেন ভাইয়া, রিভার লাইফ, তাই না? নদীমাতৃক আমাদের জীবন সম্পর্কে তথা নদী সংক্রান্ত আলোচনাগুলাই কিন্তু আমাদের ছিল। সি লেভেল মানে কি সামুদ্রিক পর্যায় সম্পর্কে? নো। সয়েল টাইপস, মাটির ধরন সম্পর্কে? সয়েল মানে কি, সয়েল শব্দের অর্থ আমরা জানি হচ্ছে মাটির ধরন সম্পর্কে? নো। এটা তাহলে অ্যান্সার হচ্ছে আমার অবশ্যই কি রিভার লাইফ, তাই না ভাইয়া? ওকে, বুঝতে পেরেছেন? তাহলে দেখো আমি এইটুকুর ভিতর থেকে 10টি এমসিকিউ সলভ করলাম। আমাকে একটু বলো তো, তোমরা কি 10টা এমসিকিউ বুঝতে পেরেছো নাকি পারোনি? এবং তুমি দেখো একটা, হ্যাঁ একটু জানা, বুঝেছো নাকি বুঝোনি? এবং তুমি এইটা দেখো খেয়াল করতে পেরেছো কিনা যে 10টা এমসিকিউ আমি কিন্তু গ্রামার বেস দিয়েছি কিছু। হ্যাঁ, গ্রামার বেস দিয়েছি। আবার দেখো সিনোনিম রিলেটেড দেখো কিন্তু দিয়েছি। আবার ইনফরমেশন বেস এটাও কিন্তু দিয়েছি। অর্থাৎ 3টা ক্যাটাগরিতেই এখন এই অংশটুকুর ভিতর থেকে যে কয়েকটা ক্যাটাগরিতে প্রশ্ন আসতে পারে এবং যে কয়টা প্রশ্ন হতে পারে সবগুলো আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তথা প্যাসেজটা পড়লাম, এমসিকিউ গুলো সলভ করলে বাস হয়ে গেল, ক্লিয়ার। এখন বলো তোমরা কি বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? কার কি অবস্থা একটু আমাকে বলো, কার কি অবস্থা আমাকে একটু বলো। এরপর হচ্ছে আমরা প্রশ্ন আলোচনা করব। এই অংশটুকুর ভিতর থেকে আমরা প্রশ্ন আলোচনা করব। ভাইয়া ভয় পেও না,
আজকে যেহেতু প্রথম দিন, এজন্য অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করে ভেঙে ভেঙে দেখাচ্ছি। আমি এভাবে করে 4টা 5টা প্যাসেজ পড়ানোর পর তুমি দেখবা যে আমি একদিনে তোমার 3টা 4টা পর্যন্ত প্যাসেজ সলভ করে দিয়েছি, তাও তোমার কষ্ট হচ্ছে না, কারণ তুমি তখন অনেক ওয়ার্ড তুমি জেনে যাবা, এই টেকনিকগুলি তুমি বুঝে ফেলবা। আমাকে এই টেকনিক প্রতিদিন দিন কি আমি বলবো? আমি তো প্রতিদিন দিন তো আর বলবো না, তাই না ভাইয়া? এজন্য সো এটা একটু, এবং তুমি এই প্যাসেজটা যখন অর্থ করে তোমার পড়া হয়ে যাচ্ছে, সেইটার সুবাদে তুমি ভাইয়া এই প্যাসেজ থেকে আমি তোমাকে পরবর্তী আবার দেখাই দিব কেমনে আমি ফ্লো চার্ট লিখবো, এই প্যাসেজ থেকে কেমনে আমি সামারি লিখবো। জাস্ট প্যাসেজের অর্থটা বুঝতে পারলে এই প্যাসেজ থেকে এমসিকিউ শর্ট কোশ্চেন্স এটাও পারা যায়, ফ্লো চার্টও পারা যায়, সামারিও পারা যায়। যেহেতু এই সমস্ত প্যাসেজ থেকেই তো 3টা কেন্দ্রিক বিষয়ই তো তোমাদের আসবে, তাই না? সব মিলে 4টা এমসিকিউ ধরলে, এমসিকিউ, শর্ট কোশ্চেন, ফ্লো চার্ট, সামারি, এই 4টা পার্টই তো তোমাদের প্যাসেজ থেকে আসবে, তাই না ভাইয়া? সো একটু গুরুত্বের সাথে খেয়াল করবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, আচ্ছা, একজন লিখে, ছোট ভাই বোন তোমাদের জন্য একটা কথা বলি, যদি সত্যি ইংরেজি ভালোভাবে বুঝে পড়তে চাও তাহলে সঠিক গাইডলাইনটা খুব গুরুত্বপূর্ণ। আর সেই জায়গায় স্যার সত্যি অসাধারণ, স্যারের ইংরেজি ক্লাসগুলো এত সুন্দরভাবে সাজানো এবং এত সহজভাবে পড়ান যে কঠিন টপিকও একদম সহজ হয়ে যায়। গ্রামার হোক বা রিডিং সবকিছু এত ক্লিয়ার করে বুঝান যে মনে হয় আরে এটা এত সহজ। সবচেয়ে ভালো লাগে স্যার শুধু পড়ান না, প্রতিটা স্টুডেন্টের কথা ভাবেন, কোথায় সমস্যা হচ্ছে, কিভাবে আরো ভালো করা যায়, সবকিছু নিয়ে ধৈর্য ধরে গাইড করেন, যার ফলে একাডেমিক এর পাশাপাশি অ্যাডমিশনের প্রস্তুতিটাও অনেকটা সহজ হয়ে যায়। তাই যারা এখনো কনফিউশনে আছো তাদের বলবো সময় নষ্ট না করে সঠিক জায়গায় বেছে নাও, স্যারের এখানে ভর্তি হয়ে যাও। ভালোভাবে ইংরেজি শিখতে চাইলে এই সুযোগটা মিস করো না। আজকের ছোট একটা সিদ্ধান্ত হতে পারে, ওরে বাবা, ওরে সর্বনাশ, হ্যাঁ, অনেক কথা লিখেছিস রে মরিয়ম আক্তার, মাশাআল্লাহ। আমিও আগে ইংরেজি তেমন পারতাম না, স্যারের কাছে পড়ি, এইচএসসি তে জিপিএ পাস পেয়েছিল আলহামদুলিল্লাহ। ও আচ্ছা, ও মরিয়ম, ঠিক আছে, হ্যাঁ চিনেছি, তোমাকে চিনেছি, মনে পড়েছে। তুমি কোন ব্যাচের জন্য ছিলা? ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ। হ্যাঁ, ছোট ভাইয়া আপুদের সামনে তুমি কৃতজ্ঞতা প্রকাশ করেছো, তুমি এ প্লাস পেয়েছো। তুমি কোন কলেজের, একটু কলেজের নামটাও বলিও, কলেজের নাম হয়তো ভুলে গিয়েছি। মাশাআল্লাহ, মনে আছে তুমি আগে আমাদের কাছে পড়তে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, ওকে, শোষণ, চলো আমরা এখন চলে যাচ্ছি, এমসিকিউটা সলভ করলাম, এখন চলে যাচ্ছি তাহলে আমরা আমাদের শর্ট কোশ্চেনের মধ্যে যে কোশ্চেনগুলো কিভাবে হয়। হ্যাঁ, চলো, এই দেখো আমি এই অংশটুকুর ভিতর থেকে, এইখানে দেখো এই যে 10টা কোশ্চেন আমি করেছি, দেখো এই অংশটুকুর ভিতর থেকে, এই কোশ্চেনের বাইরে তার কোশ্চেন অসম্ভব না। জাস্ট তুমি একবার রিডিং দেখে গেলেই দেখবে সব তুমি পারবে, চোখ খালি বুলায় যাবে একবার, দেখবে হয়ে যাবে। কি আসছে, এই দেখো, হোয়াই আর দ্য রিভার্স কনসিডার্ড এসেনশিয়াল টু আওয়ার লাইফ। যে হোয়াই আর রিভার্স কনসিডার্ড, কেন নদীকে বিবেচনা করা হয়, কেন নদীকে বিবেচনা করা হয়, দেখো এসেনশিয়াল টু আওয়ার লাইফ, আমাদের জীবনের জন্য অত্যাবশ্যক হিসেবে নদীকে কেন বিবেচনা করা হয়, প্রশ্ন। এরপরে দেখ কেমনে উত্তর লিখবো বলছি, একটু পরে দাঁড়াও। হোয়াট ইজ দ্য কারেন্ট কন্ডিশন, বর্তমান অবস্থানটা কি, অফ বুড়িগঙ্গা রিভার, বুড়িগঙ্গা নদীর বর্তমান অবস্থানটা আসলে কি। ওকে, আচ্ছা, এরপর আসেন, দেখো হাউ, কিভাবে, ডিড দ্য রিভার বুড়িগঙ্গা গেট ইটস নেম, কিভাবে বুড়িগঙ্গা ইহার তার নাম পেল, বুড়িগঙ্গা কিভাবে হলো, তোমার কাছে প্রশ্ন করছে। হোয়াই, কেন, ডিড দ্য মুঘলস এস্টাবলিশ দেয়ার ক্যাপিটাল হিয়ার, কেন মুঘলেরা তারা তাদের রাজধানী এখানে প্রতিষ্ঠা করেছিল। ডু ইউ এগ্রি, তুমি কি একমত, দ্যাট, যে হিউম্যান অ্যাক্টিভিটিস, মানুষের কার্যাবলী, কিল রিভার্স, নদীকে হত্যা করছে, মানুষের কার্যাবলী নদীকে হত্যা করছে, এই ব্যাপারে তুমি কি একমত। আচ্ছা, দেখো, হোয়াট ওয়াজ দ্য জিওগ্রাফিক্যাল কানেকশন, জিওগ্রাফিক্যাল ভৌগোলিক সংযোগটা কি ছিল, অফ বুড়িগঙ্গা বিফোর, মানে পূর্বে বুড়িগঙ্গার মানে ভৌগোলিক কানেকশনটা কি ছিল। হোয়াই, কেন, দ্য ডেইলি সান রিপোর্ট মেনশনড হিয়ার, কেন ডেইলি সানের রিপোর্টটা এখানে মেনশন করা হলো। হোয়াট ডাজ পারপেচুয়াল স্টেন্স, এই যে পারপেচুয়াল স্টেন্স এই শব্দটা সাজেস্ট, কি সাজেস্ট করে, অ্যাবাউট দ্য ইয়ার, বাতাস সম্পর্কে এটা কি সাজেস্ট করে, কি প্রস্তাব করছে, কি বোঝাচ্ছে। দেখো, হোয়াই, কেন, ইজ বুড়িগঙ্গা কল্ড আ ডাইং রিভার নাও, বুড়িগঙ্গাকে কেন এখন মুমূর্ষু নদী বলা হচ্ছে। হাউ ডাজ দ্য প্যাসেজ সাজেস্ট আ গ্লোরিয়াস পাস্ট, দেখো কিভাবে এই প্যাসেজটি গৌরবোজ্জ্বল অতীতকে ইঙ্গিত করছে। অর্থাৎ জাস্ট এই প্রশ্নগুলো একবার রিডিং পড়ে
এরপর তো টেকনিক তো দেখাবোই যে এই প্রশ্নগুলো আমরা কিভাবে সলভ করব, কিভাবে আমরা প্রশ্নগুলি লিখব, সেই বিষয়গুলি চলো আমরা এখন একটু একদম ধরে ধরে তোমাকে দেখাই দিব ইনশাআল্লাহ। আসো, এই দেখো আমি এখানে প্যাসেজ দিয়েছি, এই যে প্রশ্ন দিয়েছি, নিচে আবার উত্তরটাও তোমাদেরকে দিয়ে দিয়েছি, একটু খেয়াল করবা। তোমাদের আমাকে একটু বলো তো, তোমাদের সকলের সামনে কি এই প্যাসেজের কোনো ইয়ে আছে? তোমার টেস্ট পেপার হোক অথবা তোমার হচ্ছে কোনো তোমার যে ইন্টারমিডিয়েট যে বই ওই বই হোক বা একটা শীট হোক, মানে এক কথায় প্যাসেজটা তোমার সামনে বই মানে কিছু দিয়ে কি আছে তোমাদের কাছে? কার কার কাছে আছে একটু বলো তো আমাকে, একটু তোমাদের কার কার কাছে আছে একটু আমাকে বলো, কারণ এটা থাকলে পরে ভালো হবে। হ্যাঁ, এটা থাকলে পরে ভালো হবে তোমাদের ইয়ার ক্ষেত্রে, একটু আমাকে বলো। বলো। হ্যাঁ, আচ্ছা, কাজী রুনা লাইলা লিখেছো নাই, সাইদ লিখেছো আছে, তাসনিয়া নূর লিখেছো জি আছে, হাফসা আক্তার বোর্ড বই আছে, মাশাআল্লাহ, বোর্ড বই থাকলে সবচেয়ে ভালো। আচ্ছা, হুম হুম, ওকে ওকে ঠিক আছে। ওকে, হ্যাঁ, যে কোনো একটা বই থাকলেই হবে ভাইয়া, যে কোনো একটা বই থাকলেই হবে, তাহলে তোমার বুঝতে সহজ হবে। ওকে ওকে, সমস্যা নেই। যাদের নাই তাদের কিছু করার নাই, তবে যাদের কাছে আছে তারা বেস্ট, যাদের কাছে আছে তাদের জন্য অনেক অনেক ভালো হবে, অনেক ভালো মতো তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, সমস্যা নেই। ওকে, না থাকলে যে একদম বুঝবে না তা কিন্তু না, না থাকলেও বুঝবা, তবে বইটা থাকলে ভালো হইতো। দেখো, এই যে আমরা প্রশ্ন উত্তর যে লেখি, তোমরা কিছু শর্টকাট, কিছু টেকনিক আছে, কিছু সিস্টেম আছে যে প্রশ্নগুলি আসলে কিভাবে লিখতে হয়। ধরো একটা প্রশ্ন তোমার আসছে, যে কোনো প্যাসেজ থেকে প্রশ্ন আসছে, সেই প্যাসেজের ইয়েটা আমি কিভাবে লিখবো তার একটু টেকনিক খাতায় লিখে রাখো। সেটা হচ্ছে, আমরা প্রথমে জাস্ট দুইটা জিনিস, যে প্রথমে হচ্ছে প্রশ্ন থেকে একটু অংশ নেব, প্রশ্নের প্রশ্নের অংশ। হ্যাঁ, এই দেখো লেখো একটু খাতায়, প্রশ্নের অংশ প্লাস হচ্ছে প্রশ্নে প্রশ্নের যে অংশ, যেটা প্রশ্ন করা হয়েছে ওই অংশটুকুর প্যাসেজের ভিতরের বিষয়। হ্যাঁ, প্লাস হচ্ছে প্যাসেজ। আহারে, উপরে কি চলতেছে রে ভাই, একদম পুরো মাথা নষ্ট করে ফেললো। দেখো, তার মানে আমি এটা বলছি প্লাস প্র্যাকটিক্যাল এখন দেখাবো, প্র্যাকটিক্যাল এখন দেখাবো, ভয় পেও না, প্র্যাকটিক্যাল দেখাবো এখনই তোমাদের কথা। আমরা একটা প্রশ্ন লিখতে গিয়ে আমরা প্রশ্নের ভিতর থেকে কিছু অংশ নিব, আর এই যে প্রশ্নটা করা হয়েছে প্যাসেজের মধ্যকার যে লাইন থেকে আমরা সেই লাইনের আঙ্গিকে আর কিছু কথা নিব, ব্যাস, তাহলে আমাদের একটা ফুল সুন্দর একটা প্রশ্ন হয়ে যাবে আমাদের। কিভাবে, চলো আমরা একটু দেখি। দেখো, প্রথম প্রশ্ন করা হয়েছে হোয়াই। এই দেখো হোয়াই, হোয়াই মানে কি, কেন, কেন। এখন দেখো, তোমরা তো জানো যে WH ওয়ার্ড দিয়েই তো সাধারণত প্রশ্ন করা হয়, আর WH ওয়ার্ডের মধ্যে সাধারণত আমরা 9টা ওয়ার্ড পাই। কয়টা ওয়ার্ড বলো তো, একটু লিখে, আমি বলছি তো একটু লিখে নাও। হ্যাঁ, জাস্ট 9টা ওয়ার্ড। দেখো কি কি, আমি যদি একটু বলি, হু, হুম, আর হচ্ছে হুজ। ভাইয়া আজকে প্রথম প্যাসেজ প্রথম পড়াচ্ছি তো, সুতরাং প্যাসেজ তো অনেক টেকনিক, অনেক কথাই তো আমাকে আজকে একটু বলতে হবে, তোমরা মনে কষ্ট নিও না। হ্যাঁ, একটু লেগে থাকো, একটু কষ্ট করো, ভালো করবে ইনশাল্লাহ। ঠিক আছে, এখন আর ফাঁকি ঝুঁকি দেওয়া যাবে না। মনে রাখবা, শুরু তো অনেকেই করে, শেষ কয়জনা করতে পারে? হ্যাঁ, যে কয়জনা শেষ করতে পারে, শেষ পর্যন্ত লেগে থাকতে পারে, ওই কয়জনাই বিজয়ের হাসি হাসতে পারে। আজকের ক্লাসটা সুন্দর মতো করে ফিনিশিং বুঝতে হলে তোমাকে শেষ পর্যন্ত থাকতে হবে। যতক্ষণ লাগুক, সমস্যা কি, 2 ঘন্টা লাগতে পারে, 2.5 ঘন্টা লাগতে পারে, 3 ঘন্টা লাগতে পারে, 4 ঘন্টা লাগতে পারে। অনেক সময় অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করে, স্যার আপনার কোর্সে কয়টা ক্লাস নেবেন? এতটা ক্লাস, কত ঘন্টা করে পড়াবেন? তখন আমি হাসি, বুঝছো? এই তোমরা যারা আমার প্রাইভেট ব্যাচে অলরেডি আছো, অলরেডি আমাদের প্রাইভেট ব্যাচে মনে হয় 1900 স্টুডেন্ট আলহামদুলিল্লাহ অলরেডি যুক্ত হয়ে গিয়েছে, আর প্রতিদিন তো ঢুকছেই। তো তারা প্রাইভেট ব্যাচে, তোমরা তো জানো যে আমি ক্লাস শুরু করলে 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 3.5 ঘন্টাও ক্লাস নেই আমি। কেন, আমি ঘন্টা মেপে কেন পড়াবো? তুমি আমার স্টুডেন্ট, তোমার একটা জিনিস পড়া ক্লিয়ার করার জন্য যত সময় লাগবে আমি তত সময় পড়াবো, তাই না বিষয়টা? সেই জন্য আমার কাছে তুমি দিন আর ঘন্টা এগুলা জিজ্ঞাসা করবে না।
ঠিক আছে, তুমি তোমার কোর্স করার দরকার, তুমি পড়ো। আশা করি ইনশাল্লাহ এই টাকা বিফলে যাবে না, এতটুকু বলতে পারি। ঠিক আছে ভাইয়া? ওকে ওকে ওকে, আসো আসো। দেখো তাহলে হু হুম হুস, এরপর তোমার হচ্ছে হুইস হোয়াট, হুইস হোয়াট, এর হচ্ছে হোয়েন, হোয়েন হোয়ার, হোয়ার, হোয়াই, হোয়াই, আর হচ্ছে হাউ। ওকে, তোমরা একটু লিখে রাখো। আসলে ওই যে বললাম না, আজকে তো আমার একটু বোর্ডের সমস্যা হচ্ছে, তা না হলে পরে এই সবগুলো আমি লিখে তারপরে লিখিত পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিতাম। কালকে ক্লাস থেকে একদম এইগুলা লিখিত সহ, মানে ক্লাসে যা যা পড়িয়েছি হুবহু লাইন ধরে 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 সব লিখিত স্লাইডগুলো পেয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা ওকে, একটু লিখছো ভাইয়া? লেখা হয়েছে? একটু আমাকে বলো। একটু বলো, একটু বলো তো ভাইয়া, একটু বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু বলো। মাশাআল্লাহ, জি থ্যাংক ইউ। খাদিজা বিনতে আজিজ, মাশাআল্লাহ। বলো তো ভাইয়া, একটু লেখা হয়েছে? আমাকে একটু জানাও, লেখা হয়েছে কি তোমাদের? তোমাদের কি লেখা হয়েছে দুষ্টু ছেলে মেয়েরা? ওকে, মাশাআল্লাহ মাশা, ঠিক আছে, আসো তাহলে আমাদের এটা লেখা কমপ্লিট। এখন আসেন, দেখো হোয়াই শব্দের অর্থ কি? কেন? যখন তুমি দেখবা প্রশ্নের ভিতরে হোয়াই থাকে, সাধারণত ওই প্রশ্নের উত্তর লিখতে গিয়ে বিকজ শব্দটা লিখতে হয়। সরি, বিকজ না, বিকজ আর কি। হ্যাঁ, বিকজ কি শব্দ বলতো? বিকজ, বিই সি আ ইউ এস ই, বিকজ এই শব্দটা লিখতে হয়। আসল প্রশ্নটা পড়ি, এটা কি বলছিলাম সেটা ব্যাখ্যাটা বুঝিয়ে দেই। হোয়াই আর দ্য রিভার্স কনসিডার্ড এসেনশিয়াল টু আওয়ার লাইফ? নদীকে কেন আমাদের জীবনে অত্যাবশ্যক হিসেবে বিবেচনা করা হয়? ওকে, দেখো তাহলে এই যে খেয়াল করবা, এই ডাব্লিউএস ওয়ার্ড এটা বাদ দিতে হয়। এরপরে ভার্বের ওয়ার্ড এটাও আগে আনতে হয় না, পরে লিখবো আমরা। এরপর থেকে তুমি শুরু করো। দেখো রিভার্স, এরপর দেখো আর অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। প্রশ্ন করার ক্ষেত্রে তো অক্সিলারি আগে ছিল, আর আমরা যখন উত্তরটা লিখবো তখন পরে নিয়ে আসবো, তাই না? রিভার্স আর কনসিডার্ড এসেনশিয়াল টু আওয়ার লাইফ, এই যে প্রশ্নের মধ্যকার যে অংশ, এই পুরো অংশটা কিন্তু আমরা আগে লিখে ফেলবো। এই দেখেন, দেখছেন? রিভার্স আর কনসিডার্ড এসেনশিয়াল টু আওয়ার লাইফ, যে নদীকে আমাদের জীবনের অবিচ্ছেদ্য বা অত্যাবশ্যকীয় অংশ হিসেবে বিবেচনা করা হয় কারণ, হ্যাঁ দেখছো, কারণ, এই কারণের ইংরেজি কি? এই দেখেন, বিকজ, তাই না? কার দিলাম, দেখছো? কারণ, দেখছো আমি এই দেখো প্রশ্নের লাইন কি লিখেছি, এই দেখো প্রশ্নের অংশটুকু লিখেছি, প্রশ্ন অংশটুকু লিখেছি। এরপরে এই ডাব্লিউএস ওয়ার্ড অনুযায়ী আমাদের কিছু ওয়ার্ড থাকবে, সেগুলো আমি দেখাবো পর্যায়ক্রমে তোমাদের। তাহলে বিকজ দিলাম। এরপরে কেন, কেন কেন এটা অত্যাবশ্যকীয়। এখন তুমি দেখো এই কেনর উত্তরটা প্যাসেজের, তোমার সামনে যদি প্যাসেজ থেকে থাকে তুমি একটু দেখো, বইটা একটু দেখো, লেখা আছে কি? এই যে দে আর, তারা হয় ওয়ান অফ দ্য সোর্স অফ ওয়াটার ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে পানির একমাত্র উৎস। প্রথম লাইনটাই ছিল না? হ্যাঁ, এটা একটা কারণ। আর ছিল দে আর ডিপলি রুটেড, তারা গভীরভাবে প্রথিত, আমাদের জীবনের সাথে মিশে গেছে, ইন আওয়ার ডেইলি লাইফ, ইকোনমি, লিটারেচার এন্ড কালচার। দেখো আছে, আছে না? হ্যাঁ, ওই কথাগুলি জাস্ট তোমাকে বললাম না, একটা প্রশ্ন যখন তুমি লিখবা তখন প্রশ্নের মধ্যকার একটা অংশ, এরপরে এই প্রশ্নটা প্যাসেজের যে লাইন থেকে যার মধ্যে করা হয়েছে ওর ভিতর থেকে আরেকটা অংশ লিখে দিলেই ব্যাস ফাটাফাটি কোশ্চেন হয়ে যাবে তোমার। দেখো উইদাউট রিভার্স, নদী ছাড়া, দ্য ট্র্যাডিশনাল এন্ড ইকোনমিক স্ট্রাকচার অফ বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতির যে কাঠামোটাই দেখো উড ফেস, এটা মুখোমুখি হবে ম্যাসিভ কলাপস, বিশাল এক বাধার মুখে পড়ে যাবে। মানে হালকা একটু কথা লাস্টে আমি লাগাই দিয়েছি, শেষ। হ্যাঁ, যদি আমি একটু নাও দিতাম, দেখো এখান থেকে শুরু করে নাও দিতাম, তাও হয়ে যেত। অত্যাবশ্যকীয় কেন, এই কারণে, শেষ হয়ে গেল। কিছুটা কি বুঝছো? তথা আমরা একটা প্রশ্ন যখন লিখব, প্রশ্নের ভিতরকার কিছু অংশ নিব, হ্যাঁ, আর ওই প্রশ্নটা প্যাসেজের যে লাইনের ভিতর থেকে করা হয়েছে ওই লাইনের কিছু কথা নিয়ে দিলে
আমাদের প্রশ্ন হয়ে গেল। দেখো তো কি পারবো না কি পারবো না, হ্যাঁ তুমি আসো দেখো কত সহজ, তোমাদের তোমাদের দেখো কত সহজ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটু কি বুঝতে পেরেছি আমরা? বলো আমরা কি একটু বুঝতে পেরেছি? একটু আমাকে বলো তো ভাইয়া, আমরা কি একটু বুঝতে পেরেছি? ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়া। ওকে 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 ওকে, আসেন 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 আসেন। তারপরে 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 দেখো 2 নম্বর প্রশ্ন কি পড়ছে দেখো, হোয়াট ইজ দ্য কারেন্ট কন্ডিশন অফ বুড়িগঙ্গা রিভার? বুড়িগঙ্গা নদীর বর্তমান অবস্থাটা কি? চলো এই দেখো, এই দেখেন। তাহলে আমরা এই বলছিলাম ডাব্লিউএস কোশ্চেন, এটা কি করবেন? বাদ দিবেন, তাই না? বাদ দিব, এটা বাদ দিয়ে এখন প্রশ্ন ইয়া অনুযায়ী চলে আসি। দেখেন কি আসছে, এই দেখো দ্য কারেন্ট কন্ডিশন অফ বুড়িগঙ্গা রিভার, এরপরে তো ভার্ব দিতে হয়। আমরা জানি প্রশ্নের সময় ভার্বটা শুরুতে আসে, আর যখন আমরা বাক্য লিখব তখন কি ভার্বটা আগে দিব? এবার প্রশ্নের সময় তো ভার্ব আগে আসে, কিন্তু কি উত্তর লেখার সময় ভার্ব সাবজেক্টটা আগে, ভার্বটা কি এর পরে, কি তাই না? সো দেখো এই দেখো দ্য কারেন্ট কন্ডিশন অফ দ্য বুড়িগঙ্গা রিভার, এই দেখো ইজ, দেখছেন এই দেখো ইজ, বুড়িগঙ্গা নদীর বর্তমান অবস্থানটা কেমন? খুবই শোচনীয়। এই দেখো ভেরি ক্রিটিক্যাল, খুবই ক্রিটিক্যাল। এরপর আমি একটু ব্যাখ্যা করলাম কেন ক্রিটিক্যাল। এই দেখো বিকজ কারণ, নাও এখন, ইট ইজ আ ডাইং রিভার, এটা একটা মুমূর্ষু নদী, এটার অবস্থান যে ক্রিটিক্যাল, খুব বাজে অবস্থা। কেন? কেন একটু হালকা ওই প্যাসেজের মধ্যে তো আমি পেয়েছি, ওইটাকে আমার মতো করে একটু ব্যাখ্যা করছি। দেখো কি আসছে, ইটস ওয়াটার ইজ হেভিলি পলিউটেড, এর পানি খুবই দূষিত, এন্ড দ্য সারাউন্ডিং এনভায়রনমেন্ট, আশপাশের যে পরিবেশটা, ইজ ফিল্ড উইথ অ্যান আনপ্লিজেন্ট স্মেল। আনপ্লিজেন্ট বুঝো, অস্বস্তিকর একটা ঘ্রাণ। খুব ভালো লাগে ঘ্রাণ না? বমি চলে, এই ঘ্রাণ, তাই না? এটা পেয়েছি আমরা। ইট হ্যাজ লস্ট, এটা হারিয়েছে, ইটস ফর্মার বিউটি, ফর্মার মানে কি সাবেক যে সৌন্দর্য ছিল এটা হারিয়েছে, এন্ড হেলথ, তার যে একটা স্বাস্থ্য ছিল, মানে তার স্বাস্থ্য মানে নদীর স্বাস্থ্য হয়, মানে একটা কাল্পনিক বোঝানো হচ্ছে, নদীর যে জৌলুস ছিল। এ দেখো ডিউ টু, কারণে, কন্টিনিউয়াস নেগলেক্ট, প্রতিনিয়ত অনীহার কারণে, এন্ড পলিউশন, দূষণের কারণে। তথা বলছে যে এটা কি অবস্থা, আমি লিখি ক্রিটিক্যাল, খুব বাজে অবস্থার মধ্যে আছে। কেন? এই কেনটা হালকা একটু ব্যাখ্যা করে দিয়েছি, ব্যাস ক্লিয়ার। বুঝতে পেরেছো? হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ভাইয়া, বুঝতে পেরেছো? একটু আমাকে বলো, আমাকে বলো বুঝতে পেরেছি আমরা? একটু বলো তো ভাইয়া, একটু বলো আমরা কি বুঝতে পেরেছি? ওকে একটু বলিও ভাইয়া, আমরা কি ক্লিয়ার কিনা একটু বলো তো, আমরা কি ক্লিয়ার? আচ্ছা জান্নাত আদর লিখেছো ক্লিয়ার, ওকে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। তাহলে তোমরা এটা ক্লিয়ার হয়েছে। চলো এরপরে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। আসেন দেখো এই জায়গাটাতে আরো কি প্রশ্ন করা হয়, দেখো হাউ, হাউ ডিড দ্য রিভার বুড়িগঙ্গা গেট ইটস নেম? দেখো হাউ, হাউ শব্দের অর্থ কি আমরা জানি কিভাবে, তাই না? এই দেখো কিভাবে, কিভাবে কথাটা বললে সাধারণত আমরা বলি না যে আচ্ছা কিভাবে এটা হইলো, তখন আমরা তার প্রশ্নের উত্তরে কিভাবে কি বলি, যে এইভাবে,
তাই না? এইভাবে এই বিষয়টা হয়েছে, ইন দিস ওয়ে, তাই না ভাইয়া? এরকম কিছু কথা আমরা 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 বলে থাকি, তাই না ভাইয়া? ওকে ওকে, দেখো একটু খেয়াল করো, দেখো কি আসছে। হাউ ডিড দ্য রিভার বুড়িগঙ্গা গেট ইটস নেম? বুড়িগঙ্গা ইহার নামটা কিভাবে পেল? দেখো তবে এখানে ডিড আছে কিনা দেখছো, একটু খেয়াল করো, কারণ প্রশ্নে কিছু ক্রিটিক্যাল মারপ্যাচ আছে, ক্রিটিক্যাল মারপ্যাচ আছে, তোমাকে একটু বুঝতে হবে। এই জিনিসটা না বুঝলে প্রশ্ন লিখতে তোমার বিপদ হবে। দেখো তো ভাই আছে নাকি নাই, দেখো এই দেখো ডিড আছে। এবং আমাকে একটু বলো তো ডিডটা কি V1 না V2? বলো। গুড, এটা কি? এই দেখো V2, V2। তথা এই দেখো দা বুড়িগঙ্গা রিভার, রিভার বুড়িগঙ্গা, এই দেখো গেট, দেখছো? তথা ডিড গেট অক্সিলারি ভার্ব মেইন ভার্ব, ডিডটা এখানে V2, তার মানে পরোক্ষভাবে এই ভার্বটাকেও আমরা V2 ধরবো। এইটা, এই প্যাচটা অনেকে বুঝতে পারে না। আবার বুঝো, তথা আমি যদি ধরো এই দেখো ডিড গেট লিখছি না ভাইয়া, এই দেখো ডিড, আমরা জানি ডু ভার্ব, ডু ডাজ ডিড, এই যে তিনটা ভার্ব রয়েছে, ডু ডাজ ডিড, এই তিনটা ভার্ব, কথা বুঝো, তিনটা ভার্বের পরে যদি কোনো ভার্ব বসে সেটা বেস ফর্ম হয়, ভার্বের বেস ফর্ম হয়। হ্যাঁ, তথা এই যে গেট, এটা কিন্তু ভার্বের বেস ফর্মে আছে, কিন্তু ডিড থাকার কারণে এইটাকে তোমাকে V2 হিসেবে ধরে নিতে হবে। বুঝতে পেরেছো? তথা ডিড গেট এটা অতীতকে ইঙ্গিত করছে, খবরদার এখানে কিন্তু V1 না। তোমরা এই জিনিসটা কি বুঝতে পারছো? হ্যাঁ, এটা খুব সিরিয়াস কথা, কিন্তু এটা এটা কিন্তু খুব সিরিয়াস কথা, বুঝতে পেরেছেন? একটা জিনিস কি তোমাদেরকে বলি, মাঝে মধ্যে কিছু বেয়াদব থাকে। হ্যাঁ, এটা বেয়াদব, ওরা তো জীবনে কোনদিন পাশ করবে না, ফেল করা কিছু স্টুডেন্টও তো আসে। এই বেয়াদব গুলা আসে হচ্ছে একটু মজা নিতে, বুঝছো? একটু এটা ওটা মজা নিতে আসে, কিন্তু ওরা জানে না যে ওর বাপরা এখানে ক্লাস নিতেছে, ওর বাপরা যে ওর সাথে আরো বেশি ইয়া ছিল, এগুলা সব বোঝে, যে তুই আর এই পেজের ক্লাসে জীবনে করতে পারবি না, এই ব্যবস্থা যে এরা করে দেয়, এটাও বোঝে না। বুঝছো? ওরা ছাগলের 3 নাম্বার বাচ্চা আর কি। এই যে দিলাম, হুম, রাকিব হোসেন, আসসালামু আলাইকুম, জীবনের তরে আপনি আর এই পেজে আর ক্লাস করতে পারবেন না। হ্যাঁ, সালাম আলাইকুম। বেয়াদব গুলা, এই সমস্ত বেয়াদব গুলারও যদি মানে আস্থা মতো ধুলাই দেওয়া যায়, একদম পাইরে আইনে একদম ঘাড় পেছে দেওয়া যায়, তাহলে সব ঠিক হয়ে যায়। বুঝছো? দেখো তাইলে হাউ ডিড দ্য রিভার বুড়িগঙ্গা গেট ইটস নেম, এটা না, তাহলে তোমরা কি এই কথাটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, ওকে, মাশাআল্লাহ। দেখো তাহলে আমরা এখন এটা একটু ব্যাখ্যা করি। দেখো লিখলাম, এই যে কিভাবে পেয়েছে, এই দেখ লাস্ট লাইনটা দিয়েছি, দেখছো? ইন দিস ওয়ে, এইভাবে দ্য রিভার বুড়িগঙ্গা গট ইটস নেম, দেখছো? এইভাবে বুড়িগঙ্গা তার নামটা পেয়েছে, মানে এইভাবে মানে কোন ভাবে? এখন আমরা অনেক কথা বলতে গিয়ে বলি, আচ্ছা ও এটা কিভাবে পেলো রে, ও এটা কিভাবে পেলো রে, তখন আমি বলি এইটা এইটা এটা এটা করছে, এইভাবে করে তো এটা পেয়ে গেছে। তার মানে এই কথাটা একটু কিভাবে পেলো, কিভাবে হলো, এই জিনিসটা একটু আগে বলে নিতে হয়। এইভাবে করেই বলেছি, একটু খেয়াল করে দেখো। দ্য রিভার ওয়াজ আ ট্রিবিউটারি অফ দ্য মাইটি গ্যাঙ্গেস, এটা ছিল ক্ষমতাধর গঙ্গার একটা উপনদী, কি ছিল না এটা? আচ্ছা, এন্ড ফ্লোয়েড প্রবাহিত হয়েছিল থ্রু দা ধলেশ্বরী, ধলেশ্বরীর ভিতর দিয়ে প্রবাহিত হয়েছিল, আমরা প্যাসেজে পেয়েছি এটা। হ্যাঁ, তাই না? আচ্ছা, এবার দেখো গ্রাজুয়ালি, পর্যায়ক্রমে, আস্তে আস্তে, ধীরে ধীরে, ইট লস্ট, এটা হারিয়ে ফেললো, ইটস প্রাইমারি কানেকশন, এটার প্রাথমিক সংযোগটা হারিয়ে ফেললো উইথ দ্য গ্যাঙ্গেস, গঙ্গার সাথে, and it became, এটা হয়ে গেল an independent flow, এটা একক প্রবাহিত হয়ে গেল, মানে একা একা, এখন আর আর গঙ্গার হিসেবে হয় না, একা একাই এটা প্রবাহিত হয়। ইন দিস ওয়ে, এইভাবে করে, হ্যাঁ, দ্য রিভার বুড়িগঙ্গা গট ইটস নেম, বুড়িগঙ্গা তার নামটা এইভাবে করেই পেয়ে গেল। দেখো তো, দেখছো? জাস্ট আমি দেখো প্রশ্নের ভিতর থেকে নিয়েছি, আর এই প্রশ্নটা যে লাইন থেকে করা হয়েছে ওই লাইন থেকে দেখো আর একটু কথা দিয়েছি, ব্যাস আমার প্রশ্ন হয়ে গিয়েছে। কথা আমি প্রশ্নের ভিতর থেকে নিব,
আর এই প্রশ্ন প্যাসেজের যে লাইনের ভিতর থেকে করেছে ওই লাইনের ভিতর থেকে টুকিটাকি কথা মিলাইয়া আমরা প্রশ্ন লিখে ফেলবো। সো এই টেকনিক গুলা যখন এই 15টা প্যাসেজের সাথে আমার সাথে করতে করতে স্যার এখন পারি, স্যার এত হানি লাগবে, স্যার পারি, দরকার নেই। তুই 4-5টা করানোর পরে কবি স্যার খালি দোমায়া খালি অনুবাদ গুলা পড়ায় দেন, হ্যাঁ বাকিগুলো এমনি স্যার আমরা পারবো না, বুঝছো এই সিস্টেম। ওকে আসো এরপর দেখো হোয়াই, কেন, হ্যাঁ দেখো দেখো দেখো, হ্যাঁ এই দেখ কেন ডিড দা মুঘলস, এই দেখো ইস্টাবলিশ, ভাইয়া দেখো তো এখানে ডিড আসছে, খেয়াল করো এখানে কি আসছে, ডিড আসছে, এখানে ইস্টাবলিশ, কিন্তু আসলে কি এখানে ইস্টাবলিশ না ভার্বটা কি একটু আমাকে বলো তো, দেখি কে কে বলতে পারে, একটু বলো, হ্যাঁ একটু বলো তো ভাইয়া, একটু বলো কে কে বলতে পারবে, একটু বলো। হুম হুম আচ্ছা দিতে পারো, দিতে পারো, আচ্ছা বলো, বলো তো ভাইয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আচ্ছা একজন লিখেছে ওয়াজ কেন হয়েছে, ভাই ওয়াজটা তো ভি টু অতীতের, এখানে গট কি অতীতের না, তো অতীতের ক্ষেত্রে তো আমাকে তো পুরো প্যাসেজটা অতীতেই তো লিখতে হবে, যে ওরা যে টেন্সে দিয়েছে আমাকে তো সেই টেন্সে লিখতে হবে। ভাই একটু বলো তো। ওকে মাশাআল্লাহ, তাই না, ওকে আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন তাহলে। এই দেখেন তাহলে এটা কি ইস্টাবলিশ, তো এখানে ভি2 তে আছে, দেখা যাচ্ছে ভি1 কিন্তু আসলে ভি1 না, আসলে এটা ভি2 তে আছে। ওকে ওকে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, এই তো এই তো এই তো এই তো বুঝতে পেরেছেন, হ্যাঁ ওকে ওকে আসো এই দেখো তাহলে এই জিনিসটা যে হোয়াই কেন ডিড দ্য মুঘলস ইস্টাবলিশ দেয়ার ক্যাপিটাল হেয়ার, যে মুঘলরা কেন তাদের রাজধানী এখানে প্রতিষ্ঠা করেছিল। দেখো আমি কিন্তু এই প্রশ্নটা আমি যদি একটু এটা আবার একটু অন্যভাবে লিখেছি, মানে কতভাবে উত্তর হতে পারে আমি সেটা দেখাই। দেখো এই প্রশ্ন তুমি এভাবে লিখতে পারো যে দ্য মুঘলস ইস্টাবলিশড দেয়ার ক্যাপিটাল হেয়ার, যে মুঘলেরা তারা তাদের রাজধানী এখানে প্রতিষ্ঠা করেছিল, কেন করেছিল বলতো, প্যাসেজের মধ্যে আমরা কি পেয়েছি, যে তারা বুড়িগঙ্গার নদীর যে তীরটা, বুড়িগঙ্গার টাইড লেভেলটা তাদেরকে মার্ভেল করেছিল, বিমোহিত তারা হয়েছিল, তাদের নদীর সৌন্দর্য তাদেরকে খুব আকর্ষণ করেছিল, তাই না, এরকম কয়েকটা কারণের কথা বলেছে, ওইটাই লিখে দিতা যে ফর দা, দেখো যে আমরা যেমন এখানে দিয়েছি আমি, আচ্ছা ধর আমি এইভাবে লিখি দ্য মুঘলস এস্টাবলিশড দেয়ার ক্যাপিটাল হেয়ার, তোমার হচ্ছে দিতে পারি হলো এই দেখো লাস্টের লাইনটা দিয়েছি, আচ্ছা এইভাবে আমি লিখতে চাচ্ছি না আর কি, আমি এখানে যেটা দিয়েছি এটা না লিখে সহজ করতে চাচ্ছি আরো একটু। ধরো ফর দ্য রিভার্স, রিভার্স স্ট্রেংথ দাও, ফর দ্য রিভার্স স্ট্রেংথ অ্যান্ড বিউটি, যে নদীর সৌন্দর্য এবং নদীর শক্তিশালী এই বিষয়টার জন্য তারা বিমোহিত হয়েছিল। এন্ড দে ওয়ার হাইলি ইমপ্রেসড, তারা খুব বিশালভাবে বিমোহিত হয়েছিল বাই দ্য টাইড লেভেলস অফ দ্য বুড়িগঙ্গা রিভার, বুড়িগঙ্গা নদীর এই যে টাইড লেভেলের এটা তারা বিমোহিত হয়েছিল, তুমি এটা দিতে পারতা, বাকি আর না দিলেও সমস্যা নেই, বুঝো নাই মানায় কথা। আমি উত্তরটা দুই ভাবে তোমাদেরকে শেখাচ্ছি, একটা হচ্ছে আমরা যেভাবে করে পড়ে আসতেছি যে প্রশ্ন আর ওই প্রশ্নের প্যাসেজের ভিতর থেকে মিলাইয়া এভাবে করে তোমাদেরকে দেখাচ্ছি, আর একটা হচ্ছে এভাবে করে তুমি লিখতে পারো। ধরো আমি এভাবে লিখতে পারতাম দ্য মুঘলস এস্টাবলিশড দেয়ার ক্যাপিটাল হেয়ার, মুঘলেরা তারা তাদের রাজধানী এখানে প্রতিষ্ঠা করেছিল ফর দ্য রিভার্স স্ট্রেংথ অ্যান্ড বিউটি, নদীর শক্তিমত্তা এবং সৌন্দর্যের জন্য, অ্যান্ড they were highly impressed by the tide levels of the বুড়িগঙ্গা রিভার, বাস উত্তর আমার শেষ হয়ে যাবে, হ্যাঁ এই কারণে। অথবা তুমি এটা এভাবে লিখতে পারো the Mughals were highly impressed by the tide levels of the বুড়িগঙ্গা রিভার in 1610 they chose, তারা পছন্দ করলো its banks, ইহার তীর, টু ফাউন্ড দেয়ার ক্যাপিটাল জাহাঙ্গীরনগর, তারা তাদের জাহাঙ্গীরনগর রাজধানী প্রতিষ্ঠা করার জন্য এটা পছন্দ করলো তাদের নদীর তীর। এরপরে রিকগনাইজিং, স্বীকৃতি দেওয়ার জন্য ইটস পটেনশিয়াল ফর ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট, তারা তাদের ব্যবসা বাণিজ্যকে মানে ইয়া দেওয়ার জন্য এটা করলো, এটা। এবার দ্য রিভার্স স্ট্রেংথ অ্যান্ড বিউটি ওয়ার দ্য মেইন অ্যাট্রাকশন অফ দ্য রুলার্স, তুমি রুলার্স না লিখে এখানে
ফর দা কি মুঘলস, তুমি তাও লিখতে পারবা, নো প্রবলেম। তথা তুমি প্রশ্ন এবং উত্তর মিলায়াও উত্তরটা লেখা যায়, অথবা তুমি তোমার মতো করে সাজিয়ে মূল কথাটা নিয়ে এসে তুমি উত্তর লিখতে পারবা। এইটাই বোঝানোর জন্য লাস্টের এই প্রশ্নটা আমি এভাবে নিয়ে আসছি। বলো বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? একটু আমাকে বলো, একটু আমাকে বলো তো ভাইয়া, একটু আমাকে বলো তোমরা কি বুঝতে পেরেছো? আমি জাস্ট তোমাদের কাছে এইটুকু জানতে চাচ্ছি ভাইয়া। দেখো প্রথম প্যাসেজ তো, প্রথম একটা প্যাসেজ পড়াচ্ছে জন্য অনেকেই হয়তো ভয় পাচ্ছ, স্যার এই একটা প্যাসেজ পড়াতে এত সময় লেগে যাচ্ছে, তাইলে আমি 15টা পড়তে কয় বছর সময় লাগবে স্যার, এটা মুই হারবো না স্যার, মুই হারবো না, বুঝতে দুষ্টু ছেলে মেয়ে থাকার বেটা। আজকে কত টেকনিক শেখাই, এই যে তোর এই যে সিস্টেম গুলো শেখাই দিলাম, আমি এটা প্রতিদিন দিন তোমাকে শেখাবো? হ্যাঁ, ওকে, বুঝতে পেরেছো? বলো বুঝতে পেরেছো? হয়ার কেন হয়েছে ভাইয়া, ওয়াজ হলো না কেন? কোথায় কোথায় রে হয়ার? হয়ার কোথায় পাইলি, কোনটার মধ্যে? দ্য মুঘলস ওয়ার হাইলি ইমপ্রেসড বাই দ্য এটা টু ফাউন্ড ক্যাপিটাল জাহাঙ্গীরনগর, দ্য রিভার্স। এ হয়ার তো আমি পাইনি রে। এই ফাহিম, তুমি ভাইয়া হয়ার কই পাইলা? হয়ার না ওয়ার, ওয়ার। মুঘলস তো মুঘলের রা, মুঘলরা তো একজন না তাই না, মুঘলের তো একজন না, এই জন্য হচ্ছে তোমার ওয়ার দিয়েছি, ঠিক আছে। হ্যাঁ শাহেরা খাশেক, তোমারটাও খুব সুন্দর লিখছো। হ্যাঁ 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 হয়েছে, একাধিক রকমের অ্যান্সার হতে পারে, ঠিক আছে। হুম হুম হুম। ঠিক আছে, ওকে ইকবাল, ঠিক আছে। হুম হুম হুম। ওকে বুঝতে পেরেছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে তোমরা ক্লিয়ারলি ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। শোনো, একটা জিনিস খেয়াল করো, তাহলে আমি আর আজকে সময় নেব না, তবে ফিনিশিং এর কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো, খুব মনোযোগ দিয়ে শোনো কথাটা। দেখো ভাইয়া, তুমি যেখানেই কোর্স করো এটা তোমার একান্তই ব্যক্তিগত বিষয়, আর যারা আমার প্রাইভেট ব্যাচ অলরেডি ভর্তি হয়েছো আলহামদুলিল্লাহ। দেখো আমি তোমাদেরকে এই 15টা প্যাসেজ এভাবে করে, দেখো প্রথমে কি করছি, প্যাসেজটা আগে ভেঙেছি, প্যাসেজটা ভেঙে ভেঙে পড়াইলাম যত যা আছে, এরপরে এই অংশটুকুর ভিতর থেকে এমসিকিউ সলভ করিয়েছি, এই অংশটুকুর ভিতর থেকে আবার প্রশ্ন দেখাচ্ছি, এবং প্রশ্নটা কোন টেকনিকে লিখতে হয় দেখছো, টেকনিকটা কিছু খেয়াল করছো, যে প্রশ্নের অংশ নিব, ওটা ভিতরের অংশ নিয়ে মিলাইয়া প্রশ্ন লিখে ফেলবো, শেষ। কঠিন না কিন্তু, কঠিন না। আবার এই প্যাসেজের বঙ্গানুবাদটা ভালো করে পারলে, ফ্লো চার্ট ও কোনো ব্যাপারই না, ছাতা মাথা সামারি ও হুদ্দাই ফাও, এমনি পারবি তুই, বুঝছো। জাস্ট মেইন লাগে হচ্ছে প্যাসেজটা ভেঙে ভেঙে পড়ে অর্থগুলাকে আয়ত্তে রাখা, তাহলে তুমি 100 ক্লিয়ার হবে ইনশাআল্লাহ, ঠিক আছে ভাইয়া, ওকে। সো আমরা আমরা আমার একটু জাস্ট তোমরা একটু বলো, অল ওভার আজকের ক্লাসটি একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যারা ছিল, আমি এখন দেখতে পাচ্ছি প্রায় 160 জনের উপর স্টুডেন্ট এখনো লাইভে আছো আলহামদুলিল্লাহ। তোমরা একটু বলো কার কেমন লাগলো আজকের ক্লাস, বা এভাবে করে তোমাকে যদি আমি 15টা প্যাসেজ পড়িয়ে দেই ভাইয়া, তাহলে তুমি কেমন নাম্বার পেতে পারো বা কেমন আশা করো তুমি, একটু আমাকে বলো, একটু আমাকে বলো তো ভাইয়া। তাওহিদুল ইসলাম অনেক লিখেছো, আলহামদুলিল্লাহ, আজকে ক্লাস অনেক ভালো লাগলো। ওকে ওকে আলহামদুলিল্লাহ। একজন লিখেছো কি, আমির স্যার মানে ইজি, মাশা জান্নাতুল ফেরদাউস ইনায়া, ও ইনায়া, ওকে মাশাআল্লাহ, গুড। রাবে আক্তার আমার ভালো লেগেছে, জান্নাত আদর অল ওকে। ফাহিম লিখেছো আজকে ক্লাস ভালো লেগেছে ভাইয়া, কাজী রুনা লাইলা অনেক অনেক ভালো মাশাআল্লাহ। মানসা আক্তার নূপুর, আলহামদুলিল্লাহ স্যার অনেক ভালো হয়েছে, সব বুঝতে পারছি স্যার, অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ ভাইয়া। ওকে মাহমুদা চাইলে পাস করবো স্যার, কি বেটা পাস করা নিয়ে টেনশন করা লাগে,
আলহামদুলিল্লাহ অনেক ভালো। ইসরাত জাহান, তাসনিয়া নূর, আলহামদুলিল্লাহ অনেক ভালো। ইয়াসিন প্যাসেজ কি শেষ নাকি? হ্যাঁ ভাই, এই আজকের মতো আমরা এইটুকুই পড়লাম। স্যার আমরা চাই এইভাবে এক্সামের আগ পর্যন্ত ক্লাস করেন। আজকের ক্লাসটা অনেক ভালো লাগলো। হ্যাঁ ইনশাআল্লাহ কাজী জোবায়ের, কাজী সাহেব, ইনশাআল্লাহ খুব ভালো লেগেছে, আপনি খুব ভালো পড়ান, আজকের ক্লাস ভালো। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারি। এভাবে করে লেগে থাকো আমাদের সাথে, লেগে থাকো। হ্যাঁ জি জি স্যার, রিয়ারেঞ্জ উইথ গুলোতে সমস্যা হয়, সমস্যা নেই ভাইয়া, সব সমাধান করবে ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার, কোন কোন প্যাসেজ পড়তে হবে যদি একটু কোশ্চেন দেন তাহলে ভালো হইতো স্যার প্লিজ। টিজে জান্নাত, পিডিএফ এ তো সব পেয়ে যাবা, পিডিএফ এ সব পেয়ে যাবা ইনশাআল্লাহ। হ্যাঁ পিডিএফটা দিয়ে দিব। ওকে ওকে ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, তো আলহামদুলিল্লাহ। তো তোমরা যারা এখনো আমি বলবো যারা ভর্তি হয়েছো তো ভালো। আহ, উম, আচ্ছা ওকে জি, ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা একটু লেগে থাকো, যারা ভর্তি হয়েছো আলহামদুলিল্লাহ, আর যারা ভর্তি হতে পারোনি আমি তাদেরকে বলবো একটু দ্রুত তোমরা, যেহেতু ক্লাস শুরু হয়ে গেল, সুতরাং তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও। যারা ভর্তি হয়ে আছো তাদেরকে তো আর ভর্তি হওয়া লাগবে না, ভয় নাই। পরীক্ষার আগ পর্যন্ত আর ভর্তি হওয়া লাগবে না, আর কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। হ্যাঁ, আর যারা ভর্তি হও নাই বা তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা এখনো ভর্তি হয়নি তাদেরকে পেজে নক করে ভর্তি হয়ে যেতে বলো। ঠিক আছে ভাইয়া, তো ভালো থেকো, দোয়া করিও। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল আবার ঠিক রাত 9টায় এই পেজ থেকেই আবার ক্লাসে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, ভালো থেকে দোয়া করিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ফার্স্ট প্যাসেজ আসে, সেকেন্ড প্যাসেজ আসে, থার্ড প্যাসেজ আসে, তাই না? এরপর তোমার হচ্ছে উইথ গুলো, উইদাউট গুলো, রিয়ারেঞ্জ, এরপরে রিটেন পার্ট। আচ্ছা, আমি যেটা করেছি, আমি ফার্স্ট প্যাসেজের উপর